জিনগুলো চালান করা হয়েছে, জিনগুলো খুবই ধুরন্ধর, খারাপ জিন। আল্লাহর রহমতে জিনগুলো ওর কাছে আর ভিড়তে পারবে না। মহিলা কবিরাজের কাছ থেকে পুনরায় তাবিজ নেবেন আর 10 মাস সেই তাবিজ ব্যবহার করতে হবে। সূরা ইয়াসিন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন। এরপর আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। এই বলে সীমান্ত ভাই তার ঘটনা শেষ করেন। পছন্দ হল
তখন আমরা আশেপাশের এলাকা থেকে এমন হুজুরকে খুঁজতে থাকি যিনি জিন ছাড়াতে পারেন, কিন্তু ঈদের দিন হওয়ায় হুজুরকে পাওয়া যাচ্ছিল না। সবাই হয়তো ক্লান্ত হয়ে ততক্ষণে ঘুমিয়ে গেছেন। এমন অবস্থায় আমরা একজন হুজুরের সন্ধান পাই। অবশেষে তার কাছে যাই। সেই হুজুর রাজি হন। তাকে বাড়িতে আনার পর তিনি ছেলেটির হাত ধরে কয়েকটি দোয়া পাঠ করেন। দোয়া পাঠ করার পরে এক যেন জাদুর স্পর্শে ছেলেটি সুস্থ হয়ে উঠে বসে। আমরা তাকে জিজ্ঞেস করি, তোমাকে কে কি করেছিল? সকাল থেকে এখন পর্যন্ত তোমার কিছু মনে পড়ে? ছেলেটি বিস্ময় ভরা চোখে উত্তর দেয়, তার কিছুই মনে নেই। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, সে বলে, এবং এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো এই ছিল আমার জীবনে এক অবিস্মরণীয় দিনের অবিস্মরণীয় ঘটনা। ভালো লাগলে পড়ে শোনার অনুরোধ জানিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা পড়ে শোনালাম। তো আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে। জীবন মাইজ দিতে থাকতেন। ওনার হাজবেন্ড হচ্ছে একটা দোকান চালাতো, বেশ বড়সড় রকম একটা মুদি দোকান ছিল ওনাদের। আর আন্টির হচ্ছে ছেলে ছিল দুইজন। বড় জনের নাম ছিল ওয়াসি, আর ছোট ছেলের নামটা আসলে আমি ভুলে গেছি। তো মূলত কাহিনীটা প্রথম ঘটে যখন ওনারা কিছু জিনিস অ্যাটাচ করতে পারে, আইডিয়া করতে পারে যে বাসার বিভিন্ন জিনিস হারিয়ে যায়।
তো এট লাস্ট আন্টির ছোট ছেলেকে আসলে পুকুরে কোনোভাবে আবিষ্কার করতে পারে না স্বাভাবিকভাবে। এই ঘটনাগুলো ঘটার পর থেকে এলাকাতেও খুব বেশ এই ঘটনাটা সাড়া ফেলে। বিভিন্ন রকমের তখন থেকেই কবিরাজ দেখা শুরু হয়। বিভিন্ন রকমের কবিরাজ দেখার পরেও কোনো রকমের কোনো সলিউশন হচ্ছিল না। তো শেষমেশ উনারা ফেনী মহিপালের দিকে কোনো একটা যেমন কিছু ট্রিবিউট থাকে না, কিছু জাতি যারা হচ্ছে এরকম জিন জাতি নিয়ে বেশি কাজ বাজ করে বা এরকম কিছু। তো উনারা বেশ বড় রকমের একটা সমস্যা হতে পারে, এখানে একটা ঝামেলা হতে পারে। তো প্রথমত ওনারা বেশ কিছু আহ, টাকা পয়সা খরচ করে এই জিনিসগুলোর পিছনে। তো বলে যে লাস্ট টাইমে আর একটু খরচ করেই দেখি যদি কিছু ভালো হয় আর কি। তো লাস্ট টাইমে এই কবিরাজরা জিন চালান দেয় চিটাগাঙ্গের ওই পাহাড়ে। প্রথমে যখন তারা সুন্দরভাবে ওদেরকে বলে যে তাদের লোককে ফিরিয়ে দিতে, তো তারা পুরোপুরি নাকচ শিকার যায়। দ্বিতীয়তে যখন ওরা আবার লোক পাঠায়, তখন জিনের দুই পক্ষের ভিতরে মোটামুটি একটা মারামারি হয়ে যায় বা একটা ফাটাফাটি একটা অবস্থা হয়ে যায়। পরে যখন জিন চালান দেওয়া জিনগুলো যখন ব্যাকে আসে, তারা অনেকে আহত ছিল। এটা হচ্ছে কবিরাজের কথা, যিনি এটা বলেছে আর কি। তো সবশেষে
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইরফান ইসলাম ইরাম বলছি রংপুরের আইডিয়াল মোড় থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি আপনার আগের শো ভূত এফএম এবং ভূত.com এর শ্রোতা মইদুল ভাই আমাকে শেয়ার করেছেন। মইদুল ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে বগুড়া জেলা সদর শহরেই। এই মইদুল ভাইয়ের সাথে বেশ কিছুদিন আগে আমার সাথে মোহাম্মদপুরে দেখা হয় একটি চায়ের দোকানে। তিনি আমার পূর্ব পরিচিত ছিলেন, সেদিনও তার সাথে দেখা হয়। তো তখন তিনি আমাকে এই ঘটনাটি শেয়ার করে এবং আমাকে বলে ভূত.com এ পাঠিয়ে দিলে আমি খুশি হতাম। তিনি ঠিক যেভাবে ঘটনাটি আমাকে বলেছেন, আমি ঠিক তার মতো করেই বলার চেষ্টা করছি। আমার বলার ভঙ্গিতে বা শব্দ চয়নে ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন রাসেল ভাই। তো রাসেল ভাই, আমি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করছি। আমার বরাব্বুর বাসায় এক দম্পতি কাজ করত 2-3 বেলা খাবারের বিনিময়ে। গ্রামে সেই সময় অনেক অভাব অনটন ছিল, গ্রামের মানুষের মধ্যে তেমন একটা কাজ ছিল না। তো তখন ওই দম্পতি আমার বরাব্বুর বাসায় কাজ করত এবং সেই দম্পতির 2টা বাচ্চা ছিল, 2টাই মেয়ে। ছোট মেয়ে আমার বরাব্বু তো বোনের বাসায় কাজ করত, আর বড় বোনটা আমার বরাব্বুর গরু, ছাগল, গৃহপালিত পশু এগুলার সেবা যত্ন করত। তো আমার বরাব্বুর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, 15 কিলোমিটার দূরে কিছু আবাদি ফসলি ক্ষেত ছিল। বরাব্বু এখানে গ্রামেরই কিছু লোককে রেখেছিল পাহারা দেওয়ার জন্য, কিন্তু যেহেতু 15 কিলোমিটার অনেক দূর হয়ে যায়, এই জন্য সেখানে তারা বেশি দিন থাকেনি। তো এখন বরাব্বু ওই জায়গায়, ওই ফসলি ক্ষেতে বিভিন্ন রকমের ফসল চাষাবাদ করত, যেমন আদা, হলুদ, কলা, তরমুজ। তো দেখা গেছে যেহেতু আমার বরাব্বুর বাড়ি থেকে অনেক দূরে ফসলি ক্ষেত, চুরি হয়ে যেত অনেক ফসল। আর সে সময় প্রচুর আদা চোর ছিল, মানুষ অভাব অনটনের তাড়নায় চুরি করত। এবং পাশে একটা বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়েরও বাঁশ চুরি হতো। রাসেল ভাই, এগুলো আমি বলছি কেন, ঘটনার বোঝার সুবিধার্থে বলছি। তো তখন বরাব্বু উপায় অন্তর পাচ্ছিল না। কয়েকদিন পরের ঘটনা, বরাব্বু একটা স্টেপ নেয় যে এই যে দম্পতি, তাদের তো থাকার কোনো আবাসস্থল নাই। তখন বরাব্বু এই দম্পতিকে ওই ক্ষেত বাড়িতে 3টা ঘর করে দেন। 2টা থাকার ঘর, 2টা রুম থাকার ঘর, আর একটা রান্নাঘর, এবং তাদের পানির চাহিদা মেটানোর জন্য একটা টিউবওয়েল করে দেন। হঠাৎ গ্রামে মানুষ বলা বলি শুরু করলো, সেই দম্পতির যে বড় মেয়ে, সে এলাকারই মহসিন নামে এক ছেলের সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছে। মানুষজন তাদেরকে রাস্তায় গল্প করতে দেখত, বিভিন্ন জায়গায় গল্প করতে দেখত। এটা মানুষের চোখে কটু লাগে। তো পরবর্তীতে বরাব্বুর কাছে এই বিষয়টা আসে, নালিশ আসে। তো বরাব্বু পরবর্তীতে একটা স্টেপ নেয় যে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। ছেলেও ওই দিক দিয়ে গরিব, মেয়েও গরিব। তার কয়েকদিন পরের ঘটনা, সপ্তাহখানেক। ভাগ্যের কি নির্মম পরিহাস, যে মেয়ের সাথে মহসিনের সম্পর্ক ছিল, দম্পতির মেয়ে, হঠাৎ একদিন বজ্রপাতে মারা গেল বাড়িতে। তো আমিও গিয়েছিলাম রাসেল ভাই, তখন আমি অনেক ছোট ছিলাম। আমি গিয়ে দেখলাম সেই মেয়ে, বরাব্বু যেখানে বাড়ি করে দিয়েছে তাদেরকে, সেই মেয়ে টিউবওয়েলে পানি আনতে গিয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, বজ্রপাত তখনই তার শরীরে পড়েছে। গাছের পাতাগুলো সব দেখলাম পুড়ে লাল হয়ে আছে, এবং মেয়েটি টিউবওয়েল থেকে পানি নিয়ে আসতে ধরেছিল ঘরে। তো মেয়েটা ওইভাবেই
শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, পড়ে যায়নি, শুধু তার হাত থেকে পানির পাত্রটি পড়ে গিয়েছে। তো এখান থেকেই রাসেল ভাই মূলত ঘটনার শুরু। তার কয়েকদিন পর থেকেই এলাকায় কিছু ঝামেলা হওয়া শুরু করলো। যেমন আমাদেরই গ্রামের শফিকুল নামে এক ব্যক্তি, তিনি মূলত কুমিল্লা শহরে ইটভাটায় কাজ করে। 3 মাস পর পর সে বাড়িতে আসে। তিনি বাড়িতে এসেছেন 2 দিন হলো। তো তিনি বাজারে গিয়েছেন, বাজার থেকে বাড়ির শাকসবজি কেনাকাটা করে ফিরছিলেন বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে তার যে জায়গায় বাড়ি যেতে হলে অনেক বড় পুকুর, 2 পাশে রাস্তার, মাটির রাস্তার 2 পাশে 2টা বড় পুকুর। এই পুকুরের মাঝখান দিয়ে গিয়েছে রাস্তা। তো সে রাস্তা ধরে ধরে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। তো তার হাতে কিছু মিষ্টি ছিল, যেহেতু অনেকদিন পর বাড়িতে এসেছেন, তার বাচ্চারা খেতে চেয়েছে, এই জন্য সে কিছু মিষ্টি বাজার থেকে কিনেছে এবং আরেক হাতে সবজি বাজারপত্র। তো হঠাৎ তার সামনে ওই যে বজ্রপাতে দম্পতির মেয়ে, সে এসে দাঁড়ায়। তো তাকে উদ্দেশ্য করে বলে শফিকুল নানা। তাকে শফিকুল নানা করে আগেও ডাকতো যখন ওই মেয়ে জীবিত ছিল। তো বলে, শফিকুল নানা, আমাকে পুরা মিষ্টির প্যাকেটটা দে। তো শফিকুল বলে, মজা নেওয়ার জায়গা পাইস নাই? আর এত রাত 12টা 12:30 দিক তুই এত রাইতে কি করিস মেয়ে মানুষ? তখন ওই মেয়ে প্রত্যুত্তর দেয় যে, শফিকুল নানা, তুই কি দিবি? পুরা মিষ্টির প্যাকেট দিবি, নাইলে কিন্তু তুই কিন্তু ফিরতে পারবি না। তো শফিকুল, ওনার তো মানে এইরকম কথা রিপেলে আসবে উনি এটা কখনো ভাবে নাই। কারণ ওই মেয়ে যখন জীবিত ছিল কখনো তার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, দুষ্টুমি করছে, যেহেতু নানা হয়। তো উনি তো ঘাবড়ে যায় যে কি ব্যাপার, এইরকম একরোখার মতো ব্যবহার করতেছে কেন? মেয়ে মানুষ এখন, সে তো যেতেও পারতেছে না। তো তখন সে বলে, না, পুরা মিষ্টি দেওয়া যাবে না, তুই চাইলে আমি তো বের করে দিতে পারি 1টা বা 2টা মিষ্টি। তো তখন সেই মেয়ে বলে, পুরা প্যাকেটই লাগবে। তো সে, যেহেতু রাত হয়ে গেছে, অনেক দেরিও হয়ে গেছে, বর্ষাকাল, রাস্তা কাদা কাদা ভাব, তার জন্য তার বউ বাচ্চা অপেক্ষা করছে, অনেকদিন পর বাড়িতে এসেছে। তখন সে ওই মেয়েকে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। কিন্তু সে লক্ষ্য করে দেখলো সেই মেয়েকে পাশ কাটিয়ে কিছু দূর সে কয়েক কদম চলে গিয়েছে, সেই মেয়ে আবার তার সামনে এসে দাঁড়িয়েছে। সে ভাবলো, এখন রাস্তার পাশে ডানে বামে তো পুকুর, সামনের দিক দিয়ে যদি আমাকে কাটিয়ে আসলে তো আমার ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে আসতো, তাই না? সামনে কিভাবে আসলো? সে বুঝে ফেলে যে না, সামথিং ইজ রং, কিছু ভুল হচ্ছে আমার। তারপরও মনকে সান্ত্বনা দিয়ে সে, যেহেতু পথ রোধ করেছে, সে দাঁড়িয়ে পড়ে। তো তখন ওই মেয়ে বলে, তুই মিষ্টি যেহেতু দিলি না, তোর কর্মের ফল তুই ভোগ কর, বলে হাতটা লম্বা করে বাড়িয়ে দিয়ে ওনার গলা ধরে থপাস করে একটা আছাড় মারে। আর এই আছাড় খেয়ে উনি এতটাই ব্যথা পান, আর এত জোরেই আছাড় মেরেছে তাকে, তখন সে রাস্তার ধারে যে পুকুর আছে, পুকুরে পানিতে পড়ে যায়। পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে, তাকে পাচ্ছিল না। ঘন্টা 1.5 ঘন্টা পর তাকে নাকি পায়, যেটা পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে বলে। তো তাকে পায় পুকুরের ধারে, সে পানিতে পড়ে আছে, শুধুমাত্র তার মাথাটুকু পানির উপরে আর পুরো বডিটুকু পানিতে। পরবর্তীতে সে এই ঘটনাটা সবাইকে জানায়। এই ঘটনা, ওই মেয়ে, সবাই তো বলে ওই মেয়ে তো মারা গিয়েছে। তখন সেও তো হতবাক, আর এইটা কি হলো? তারপর কয়েকদিন পর নাকি উনি প্রচুর অসুস্থ হয়ে যায়। আমি রাসেল ভাই এটা মূলত শুনেছিলাম, আমার মা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি করতো, FWA। তো ওনার ওয়াইফ আসতেন মাঝে মধ্যে আমাদের বাড়িতে ওষুধ নিতে, সুখী বড়ি। তো তখন আমি এই ঘটনাগুলো শুনেছিলাম।
আরেকটা ঘটনা রাসেল ভাই আমাদেরই এলাকায়, এটাও তার কয়েকদিন পরের ঘটনা। রশিদুল নামে এক শুটকি ব্যবসায়ী আছে আমাদের গ্রামে। তো তিনি মূলত সাইকেলে করে শুটকি বিক্রি করত বাড়িতে বাড়িতে গিয়ে। তো একদিনের ঘটনা, তিনি আড়তে গিয়েছেন শুটকি কিনতে। তো শুটকি কিনে সে একটা ছোট ব্যাগ আর এক বস্তা শুটকি নিয়ে বাড়ির উদ্দেশ্যে